সম্প্রতি লক্ষ্য করলাম যে বাংলাদেশের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং যিনি এর আগে যাকে হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে রোহিঙ্গা ইস্যুর সমস্যা সমাধানের জন্য, তিনি বলছেন এই প্রেক্ষিতে যখন ওই যে মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া বা আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ সম্পর্ক, বর্ডার ইস্যু, এসব বিষয় নিয়ে কথা সবাই বলছে, সব মহল থেকে নানা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হচ্ছে, তখন তিনি তার প্রতিক্রিয়া বলছেন, কে কি বলল তাতে কিছু যায় আসে না, আমাদের যেটা মনে হবে ভালো বা যেটা আমাদের করা দরকার আমরা সেটাই করব। আম সরি ডক্টর খলিল, আপনি এটা বলতে পারেন কিনা? যে কোনো কূটনৈতিক সম্পর্কের বিষয় বা বৈদেশিক সম্পর্কের বিষয় পার্লামেন্টে জানাতে হয়, জনগণের অনুমোদনের প্রয়োজন হয়। আর কে কি বললো তাতে কিছু যায় আসে না, আপনি বা আপনারা তো জনগণ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে একটা বিশেষ পরিস্থিতিতে, কিন্তু পুরো দায়িত্ব কিন্তু জনগণ দেয়নি। আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নন। আপনার কাজ আপনি যা খুশি তা করতে পারেন, আপনার কাজের একটা লিমিটেশন আছে। বেসিক্যালি কাজ হচ্ছে একটা নির্বাচন করা, রুটিন ওয়ার্ক করা, কিন্তু যেহেতু একটু বেশি সময় আপনারা থাকছেন, কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদের নিতে হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ বা রাজনৈতিক দলগুলোকে অসম্মান করে কথা বলবার যে চেষ্টা, যা প্রবণতা, সেটা আপনাদের মানায় না, অশোভন, এবং এটা আপনাদের জন্য একটা বড় সংকট তৈরি করবে। মানুষ এটাকে ভালোভাবে নেয় না এবং মানুষের সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক দলগুলো এটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে রাজি নয়। সংকটটা কি? এই যে মিয়ানমারের সঙ্গে আজকে বা একটু না হয় রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলি আমি। এই যে রোহিঙ্গা সংকটের সূচনা, এটা অনেক আগে হয়েছে। আমরা জানি যে সেই 80-র দশকেও রোহিঙ্গারা এসছে, তাদের ফেরত পাঠানো হয়েছে, 70-এর দশকেও কিছুটা হয়েছে, 90-এর দশকে কিছু ফেরত পাঠানো হয়েছে, খুবই সামান্য। কিন্তু মূল সংকট যেটা শুরু হয়েছে সেটা 2017 সালের 25শে অগস্ট, শেখ হাসিনা তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং দিনটি কেবলমাত্র একটা তারিখ নয়, বরং এটা এক নির্মম বাস্তবতার সূচনা, যখন মিয়ানমারে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। বাংলাদেশ দরজা খুলে দেয়, বর্ডার খুলে দেয়। প্রথমে খুলবে না বলে বলা হয়েছিল, পরে যে কোনো কারণেই হোক তারা এটা খুলে দেয়। এবং তখন বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করলেও 6 বছরের বেশি সময় পর এই সংকট যেন আরো ঘনীভূত হয়েছে। অনুপ্রবেশ থেমে নেই, বরং নতুন করে রোহিঙ্গা আসছে। জাতিসংঘ মানবিক করিডোরের আহ্বান জানাচ্ছে এবং বাংলাদেশ আরো একবার চাপে পড়েছে। এবার কেবল মানবিক নয়, কৌশলগত নিরাপত্তার দিক থেকেও। আমরা জানি যে এর আগে ইউএন সেক্রেটারি জেনারেল যখন এসেছিলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেছেন যে আগামী রোজার ঈদ এই রোহিঙ্গারা মিয়ানমারে গিয়ে করবে বলে তিনি আশা প্রকাশ করছেন। কিন্তু যাওয়া তো দূরের কথা, এখন প্রফেসর মোহাম্মদ ইউনূসের কথাই দেখা যাচ্ছে যে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে এখন। এবং এই যে বর্তমান যে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ একটা তীব্র রূপ নিয়েছে। সাধারণ রোহিঙ্গারা দুপক্ষের জাতাকলে পড়ে একটা বিপর্যস্ত জীবন থেকে পালাতে বাধ্য হচ্ছে। এদের কেউ কেউ প্রাণ বাঁচাতে রাতের অন্ধকারে কাদা পানির মধ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে। 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের মে পর্যন্ত সময়ে নতুন করে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 1,18,000। প্রতিদিন গড়ে 220 জন রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করছে, যা প্রতি মাসে গড়ে 6,500-এর কাছাকাছি। পরিস্থিতি কতটা ভয়াবহ চিন্তা করে দেখুন। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 11,51,000। প্রতিদিন জন্ম নিচ্ছে রোহিঙ্গাদের সন্তান প্রায় 90 জন শিশু জন্ম নিচ্ছে প্রতিদিন, বছরে প্রায় 30,000। এই সংখ্যা একদিকে যেমন মানবিক বোঝা বাড়াচ্ছে, অন্যদিকে নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে। কক্সবাজারের 27টি রোহিঙ্গা ক্যাম্প দিন দিন চাপের মুখে পড়ছে। এই অবস্থায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR নতুন রোহিঙ্গাদের জন্য আবাসনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারকে। এই চিঠিতে মূলত মানবিক করিডোর চালু করবার একটা পরামর্শ দেওয়া হয়েছিল,
যার উদ্দেশ্য রোহিঙ্গাদের মিয়ানমারের ভিতরে কিছু নির্দিষ্ট অঞ্চলে খাবার, চিকিৎসা এবং আশ্রয় প্রদান করা। তবে এই প্রস্তাবকে কেন্দ্র করে বাংলাদেশে তৈরি হয়েছে চরম উদ্বেগ। অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম, যিনি কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন মিয়ানমারে বাংলাদেশের হয়ে, তিনি মানবিক করিডোরের আড়ালে বৃহৎ কৌশলগত সংকট তৈরি হতে পারে একথা বলছেন। তার মতে এটি শুধু মানবিক ইস্যু থাকবে না, বরং জাতীয় নিরাপত্তা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা, সীমান্ত শৃঙ্খলা সবই হুমকির মুখে পড়বে। একইভাবে বাংলাদেশের অন্যতম নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আনম মনিরুজ্জামান, অবসরপ্রাপ্ত, তিনি সতর্ক করেছেন যে করিডোর চালুর মতো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য সংসদের অনুমোদন দরকার, যা অন্তর্বর্তী সরকারের হাতে নেই। এবং আমি মনে করি তিনি যথার্থ বলেছেন। জেনারেল মুনির বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার আগে এমন সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে। এই যে হাই রিপ্রেজেন্টেটিভ, তার দায়িত্ব কি? রোহিঙ্গা সমস্যার সমাধান করা, কিন্তু এই সময় এসে দেখা যাচ্ছে রোহিঙ্গা সমস্যা আরো বাংলাদেশের জন্য জটিলতা তৈরি করছে। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে আরো একটা সংকটময় সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে। জাতিসংঘের এই যে প্রস্তাব, মূলত জাতিসংঘের মানবাধিক ইউএনএইচসিআর এর যে প্রস্তাব, সেটা নিয়ে আশঙ্কার কথা তুলেছেন শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনের মিজানুর রহমান। তিনি স্পষ্ট করে বলছেন যে রাখাইনের সংঘাত যত বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ ততই বাড়ছে। এমনকি বিজিবির নজরদারি কমে যাওয়ার সময়ই সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটেছে। আমরা জানি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা। সীমান্তে বিজিবির কার্যক্রম নানা সীমাবদ্ধতায় জর্জরিত। তাদের পর্যাপ্ত লাইট নেই, আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি নেই কাঁটাতারের বেড়া। এইরকম একটা পরিস্থিতিতে বিজিবি একা সীমান্ত রক্ষা করতে পারছে না বলেই অনেকে মনে করছেন। আর রোহিঙ্গারা জানে যে বাংলাদেশে ঢুকলে আশ্রয় পাবে এবং এই মানবিক আকাঙ্ক্ষা তাদের হয়তো থাকতেই পারে। এদিকে অন্য একটা বিষয়ে আমি কথা বলতে চাই যে সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে জামায়াত ইসলামীর বৈঠকের সূত্র ধরে, বাংলাদেশের জামায়াত ইসলামীর বৈঠকের সূত্র ধরে নতুন একটা বিতর্কের জন্ম হয়েছে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রোহিঙ্গাদের জন্য রাখাইনে একটি স্বাধীন রাজ্য গঠনের প্রস্তাব দিয়েছেন, যেটি আন্তর্জাতিকভাবে বহুমাত্রিক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মিয়ানমারের জান্তা সরকার বিবৃতি দিয়ে বলেছে যে জামায়াতের এই প্রস্তাব তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। তারা দাবি করছে যে জামায়াত ইসলামী রাজনৈতিক উদ্দেশ্যে চীনের সঙ্গে সংলাপে বসছে। দ্য ইরাবতী পত্রিকার মতে মিয়ানমার এখনো রোহিঙ্গাদের বাঙালি বলে আখ্যায়িত করছে, যা তাদের বৈধ জাতিসত্তা অস্বীকারের প্রকাশ। এইরকম একটা প্রেক্ষাপটে একদিকে আমরা রোহিঙ্গাদের অবস্থা মানবিক বিপর্যয়ের স্তরে পৌঁছেছে সেটা দেখছি, অন্যদিকে বাংলাদেশ আন্তর্জাতিক চক্রান্ত এবং চাপের মুখে পড়বার একটা বড় ঝুঁকির মধ্যে রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজেই স্বীকার করেছেন গত কয়েক মাসে আরো ৮০,০০০-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের যে মার্চে কক্সবাজার সফরে এসে তিনি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছিলেন, সেই সময় তিনি বলেছিলেন যে সমাধান পেতে হবে মিয়ানমারে। রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তন ছাড়া আমরা ক্ষান্ত হব না, অর্থাৎ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষান্ত হবে না বলে অ্যান্তোনিও গুতেরেস একটা ধারণা দিয়েছিলেন। কিন্তু বাস্তবে প্রত্যাবাসনের পথে কি অগ্রগতি হয়েছে? বাংলাদেশ 2018 থেকে 2020 সালের মধ্যে 6টি ধাপে প্রায় 8 লক্ষ রোহিঙ্গার একটা তালিকা মিয়ানমারকে দিয়েছে। মিয়ানমার এখন বলছে 1,80,000 রোহিঙ্গাকে তারা প্রত্যাবাসনের উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। আরো 70,000 রোহিঙ্গার যাচাই বাছাই চলছে। এটাই প্রথমবারের মতো প্রত্যাবাসনে কার্যকরভাবে তালিকা প্রকাশের ইঙ্গিত দিল মিয়ানমার। কিন্তু রাখাইন যুদ্ধ, বিদ্রোহী নিয়ন্ত্রণ এবং মিয়ানমারের জান্তা সরকারের অস্থিতিশীলতা সেই প্রত্যাবাসন প্রক্রিয়াকে কার্যত স্থবির করে রেখেছে। কিছুই হয়নি, কথার মধ্যেই সব সীমাবদ্ধ। মাঠের যে বাস্তবতা, সেই বাস্তবতা দেখা যাচ্ছে যে আরাকান আর্মি নতুন করে
মংডু এলাকায় রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কেউ কেউ আরসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নির্যাতনের শিকার হচ্ছে। কেউ কেউ সেখান থেকে পালিয়ে আসছে বাংলাদেশে। রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া একজন আমির হোসেন যিনি রোহিঙ্গা, তিনি জানাচ্ছেন যে গ্রামের মসজিদে মাইকিং করে সবাইকে ঘর থেকে বের করে খালি মাঠে জড়ো করা হয় এবং আরসার আশ্রয়দাতাদের নাম না বললে হত্যার হুমকি দেওয়া হয়। এইসব ঘটনার প্রেক্ষিতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে রোহিঙ্গারা এখন আর শুধুই নির্যাতিত নয়, তারা হয়ে উঠেছে সংঘাতের একটা কেন্দ্রবিন্দু। ফলে বাংলাদেশে তাদের অনুপ্রবেশ আর কেবল মানবিক ইস্যু নয়, অন্তত বাংলাদেশের দিক থেকে তো নয়ই, এটা নিরাপত্তা কৌশল, এমনকি কূটনীতির জটিল একটা খেলা হয়ে দাঁড়িয়েছে। চীন, ভারত, রাশিয়া এবং এমনকি যুক্তরাষ্ট্র সব দেশের স্বার্থ রয়েছে রাখাইনে। মানবিক করিডোরের আড়ালে এই সব শক্তি নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে, যা বাংলাদেশের জন্য মারাত্মক মারাত্মক কৌশলগত ঝুঁকি। এবং সেই ঝুঁকির কথা আমাদের কর্তাব্যক্তিরা বুঝছেন কিনা সেটাই এখন দেখবার বিষয়। অন্যদিকে বাংলাদেশও আন্তর্জাতিক সহানুভূতির উপর ভর করে দীর্ঘদিন ধরে এই সংকটের ভার বইছে। কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে অর্থনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক অনিশ্চয়তা এবং নিরাপত্তার ঝুঁকি সামনে রেখে অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন জাগছে যে আর কতদিন। একদিকে মানবিক দায়িত্ব, অন্যদিকে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব, যেখানে 18 কোটি মানুষের 20 কোটি মানুষের ভাগ্য জড়িয়ে আছে। এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সীমান্তের যে বর্তমান দুর্বলতা, রাজনৈতিক নেতৃত্বের অনাস্থা, আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতা এবং মিয়ানমারের ফাঁকা বুলি যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলোর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ এক নিঃসঙ্গ কূটনৈতিক যুদ্ধে লড়ছে। এই যুদ্ধ শুধু রোহিঙ্গা ইস্যুতে নয়, বরং এটি বাংলাদেশের আত্মরক্ষার একটা লড়াই, রাষ্ট্রের ভেতরকার শৃঙ্খলা, নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থান রক্ষার একটা বড় সংগ্রাম। এখন সময় এসছে নতুন করে রোহিঙ্গা সংকটের পূর্ণাঙ্গ মূল্যায়ন করবার, জাতীয় ঐকমত্য গঠনের এবং আন্তর্জাতিক মহলে জোরালো কূটনৈতিক চাপে যাওয়া। বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, ইন্টারন্যাশনাল ফোরাতে এটা নিয়ে যেতে পারেনি, এর আন্তর্জাতিককরণ এই সমস্যার করতে পারেনি। মানবিক করিডোর নয়, প্রত্যাবাসনই একমাত্র সমাধান, এবং সেটি হতে হবে দ্রুত, নিরাপদ এবং টেকসই। অন্যথায় এই সংকট কেবল একটি শরণার্থী সমস্যা থাকবে না, এই রোহিঙ্গা সংকট হয়ে উঠবে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং কৌশলগত অবস্থানের একটা চরম পরীক্ষার ক্ষেত্র, বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি, যেটা আমরা কেউই চাই না, যেটা আমরা হজম করতে পারবো বলে অন্তত আমার কাছে মনে হয় না। শেষ করবার আগে যেটা বলি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই যেন মিথ্যে বলাটা এড়িয়ে চলি। যে কোনো ধর্মগ্রন্থ বলে মিথ্যে বলা মহাপাপ। একই সঙ্গে কথা বলবার সময় আমি বহুবার বলছি যে কথা বেরিয়ে গেলে ফেরত আনা যায় না, পরিবেশ পরিস্থিতি বলে বুঝে কথা বলতে হয়। মহামানবরা কম কথা বলতেন এবং সত্য বলাও সবসময় প্রীতিপ্রদ নয়। অর্থাৎ আপনি সত্য বলতেই হবে, আমি সত্য বলছি এই মনে করে সবসময় সত্য বলাটাও সমীচীন নয়। সত্য কথা বলাও অনেক সময় পরিস্থিতিকে জটিল করে তোলে, একটা ভালো পরিবেশকে খারাপ করে তোলে। কাজে কথা বলবার সময় আমরা যেন প্রত্যেকে সতর্ক থাকি। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।